বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে আমি মাহমুদা রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের সকলের দোয়ায় সুস্থ রয়েছি। প্রথমেই আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। এই করোনার প্রাদুর্ভাবের মাঝেও আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছেন। শিক্ষার্থীরা, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক অবশ্যই ব্যবহার করবে, প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাবে না। তোমাদের ছোট ছোট ভাই বোন যারা আছে এবং পরিবারের অন্যান্য যারা আছেন সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সাহায্য করবে এবং আশেপাশে প্রতিবেশী সকলকেই মাস্ক ব্যবহার করতে উৎসাহিত করবে। তো শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা আমাদের পাঠ শুরু করি। আজ আমি তোমাদের পৌরনীতি দ্বিতীয় পত্রের 8ম অধ্যায় থেকে আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করার আগে প্রথমেই আমরা জেনে নেই নির্বাচন কি। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের প্রতিনিধি বাছাই করার জন্য নির্বাচন হচ্ছে একটি সাংবিধানিক প্রক্রিয়া। আমি আবার বলি যে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিনিধি বাছাই করার জন্য নাগরিকদের জন্য নির্বাচন হলো একটি সাংবিধানিক প্রক্রিয়া। সকল গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন ব্যবস্থা রয়েছে। আমাদের বাংলাদেশেও নির্বাচন ব্যবস্থা রয়েছে। যেহেতু বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাই আমাদের এই বাংলাদেশেও নির্বাচন ব্যবস্থা রয়েছে। এখন আমি এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করছি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা গড়ে উঠেছে গণতান্ত্রিক ভিত্তিতে। গণতান্ত্রিক ভাবধারা, গণতান্ত্রিক কাঠামোকে সচল রাখার লক্ষ্যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা গৃহীত হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের এই যে নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের প্রথমে আমরা কি পেলাম যে আমাদের নির্বাচন ব্যবস্থার প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে গণতান্ত্রিক ভিত্তি, তাই না? যেহেতু আমাদের রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র, তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা গড়ে উঠেছে গণতান্ত্রিক ভিত্তিতে। আর এই যে গণতান্ত্রিক ভিত্তি, এই নির্বাচন ব্যবস্থা, এই গণতান্ত্রিক ভাবধারা, গণতান্ত্রিক কাঠামোকে সচল রাখার লক্ষ্যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা গৃহীত হয়েছে। এরপরে আমরা যে বৈশিষ্ট্যটা পাচ্ছি সেটা হচ্ছে সর্বজনীন ভোটাধিকার। সর্বজনীন কি? সর্বজনীন সকলের জন্য। তাহলে সর্বজনীন ভোটাধিকার, অধিকাংশ জনগণ যাতে রাষ্ট্রের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করার সুযোগ পায়, সেই জন্য বাংলাদেশের সর্বস্তরে সর্বজনীন ভোটাধিকার নীতি প্রচলিত রয়েছে। অর্থাৎ নারী পুরুষ, ধর্ম, বর্ণ, গোত্র, ধনী গরিব নির্বিশেষে বাংলাদেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোট দানের অধিকার রয়েছে। এটাই হচ্ছে সর্বজনীন ভোটাধিকার। তাহলে আমরা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য পেলাম, সর্বজনীন ভোটাধিকার। এরপরে আমরা যে বৈশিষ্ট্যটার দিকে দেখব
সেটি হচ্ছে ভোটার তালিকা ও সম ভোটাধিকার। প্রতিটি নির্বাচনী এলাকার একটি অভিন্ন ভোটার তালিকা রয়েছে। এই ভোটার তালিকা ছাড়া অন্য কোনো তালিকা গ্রহণ এবং কার্যকর হবে না। দেশের প্রতিটি নাগরিকের জন্য এক ব্যক্তি এক ভোট ব্যবস্থা প্রচলিত রয়েছে এবং সকল ব্যক্তির ভোটের অধিকার সমান, অর্থাৎ সকল নাগরিকেরই ভোটের অধিকার সমান। তাহলে বুঝেছ, ভোটার তালিকা অবশ্যই থাকবে, তোমরাও জানো তাই না? নির্বাচনের আগে ভোটার তালিকা জন্য আমাদের বাড়ি বাড়ি আসে, ভোটার তালিকা প্রকাশ করা হয়। তারপরে আমরা একজন ব্যক্তি আমরা একটি ভোট দিতে পারি, তাই না? তাহলে হচ্ছে কি যে একটা ভোটার তালিকাও থাকবে এবং সেটা কি সম ভোটার, সেই ভোটের অধিকারটা আমরা প্রতিটি নাগরিক সমানভাবে সেই ভোটাধিকার প্রয়োগ করে থাকি। তাহলে এটিও আমাদের নির্বাচন ব্যবস্থার একটি বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখছি গোপন ভোট পদ্ধতি। আমরা কোন পদ্ধতিতে ভোট দিই? আমাদের দেশের ভোটদানের পদ্ধতি হচ্ছে গোপন ভোটদান পদ্ধতি। অর্থাৎ আমরা যখন ভোট দিই, তোমরা তো এখনো ভোটার হওনি তাই বুঝতে পারছো না, আমরা যখন ভোট দিই তখন কি একটি গোপন কক্ষে যে ব্যালটে বা যে ভোট দিয়ে থাকি। গোপন কক্ষে দেওয়ার কারণ কি? যাতে আমি কাকে দিচ্ছি, কি দিচ্ছি, কাকে দিচ্ছি কেউ যাতে এটা বুঝতে না পারে। তোমরা অনেক সময় ক্লাসে কি করো, ক্যাপ্টেন নির্বাচন করো না? তখন কি হয়, আমরা বলি না তোমরা একটা চিরকুটে লিখে দাও, নাম লিখে দাও, এটা সেটা। সেটা কেন? যে তোমার বান্ধবী তো আরো অনেকে আছে, তাই না? তারা হয়তো ভোটে দাঁড়িয়েছে, এখন কাকে দিবা সে মন খারাপ করবে। এই যে মন খারাপ যাতে না হয়, একজন আর একজনের যাতে মনোমালিন্যের সৃষ্টি না হয়, সেই কারণে কিন্তু গোপনে ভোটটা দেওয়া হয়, যাতে এটা কেউ বুঝতে না পারে। আমাদের দেশের এই ভোটদান পদ্ধতিটিও হচ্ছে গোপন ভোট পদ্ধতি। তারপরে আমরা দেখছি সরল ভোট পদ্ধতি। সরল মানে কি? যেটা খুব সহজ পদ্ধতি। আমাদের পদ্ধতিটা হচ্ছে খুব সহজ সরল একটি ভোটদান পদ্ধতি। অর্থাৎ আমরা জানি আমাদের দেশের অধিকাংশ লোকই কিন্তু নিরক্ষর, তাই না? পড়তে পারে না হয়তো তারা। সে এই নাগরিকরা কি করে বুঝবে যে কে দাঁড়িয়েছে? ভোট দিতে যে তারা যখন ব্যালট পেপারে নাম দেখবে, নাম তো পড়তে পারে না, তার কিন্তু আরেকটি বিকল্প মজার ব্যবস্থা আছে, সেটা কি? প্রতীক, তাই না? নামের পাশে প্রত্যেক প্রার্থী প্রতীক থাকে, অর্থাৎ মার্কা, যেটাকে আমরা সহজ কথায় বলে থাকি মার্কা। যে কেউ হয়তো গোলাপ ফুল মার্কা, চেয়ার মার্কা, বই মার্কা। যারা পড়তে পারে না, নাম বুঝতে পারে না, যে তার পছন্দের প্রার্থী যে কে সেটা সে বুঝতে পারছে না, কিন্তু মার্কা দেখে সে বুঝতে পারে যে আমার পছন্দের প্রার্থীর মার্কা এইটা, তখন তিনি ওই মার্কার পাশে ভোট দিয়ে থাকে। তাহলে পদ্ধতিটা আমাদের জন্য খুব সহজ সরল একটি পদ্ধতি। এরপরে আমরা দেখছি প্রত্যক্ষ নির্বাচন। নির্বাচনের পদ্ধতি দুরকম আছে, তাই না? প্রত্যক্ষ নির্বাচন, পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন কি? যেটা সরাসরি যে ভোটটা দেওয়া হয় তাকে বলা হয় প্রত্যক্ষ নির্বাচন। আর পরোক্ষ নির্বাচন কোনটা? যেটা সরাসরি না, একটু ঘুরিয়ে ভোট দেওয়া হয়, সেটা হচ্ছে পরোক্ষ নির্বাচন। তাহলে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের জাতীয় সংসদের সদস্য, তারপরে স্থানীয় পর্যায়ে যে আমরা বিভিন্ন ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশনের যে সদস্যদের নির্বাচিত, সেটা কি নাগরিকরা, ভোটাররা সরাসরি ভোট দিয়ে প্রত্যক্ষ ভোট নির্বাচনের মাধ্যমে তাদেরকে, ভোটের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করেন। প্রত্যক্ষ নির্বাচন, আমরা সরাসরি সেই ক্যান্ডিডেটকে ভোট দিই, অন্য কাউকে দেই না। এটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন, যেখানে ভোটার সরাসরি তার প্রার্থীকে নির্বাচিত করছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন। তবে আমাদের রাষ্ট্রপতি,
তারপরে আমাদের দেশের যে জাতীয় সংসদে যে সংরক্ষিত মহিলা আসন রয়েছে 50টি, এই সংরক্ষিত মহিলা আসনের সদস্য বৃন্দ তারা কিন্তু জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন। অর্থাৎ আমরা ভোট দিই কাদেরকে? আমাদের সংসদ সদস্যদেরকে, তাই না? 300 সদস্য আছেন আমাদের জাতীয় সংসদে, তাদেরকে আমরা জনগণরা ভোট দিয়ে নির্বাচিত করছি, ভোটাররা। আর এই জাতীয় সংসদের সদস্যরা নির্বাচিত করছেন কাকে? আমাদের রাষ্ট্রপতিকে, আমাদের মহিলা সংসদ সদস্যদের। এই যে মহিলা সংসদ সদস্যরা নির্বাচিত হচ্ছেন, রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন, এটা কিন্তু পরোক্ষ নির্বাচনের মাধ্যমে। অর্থাৎ আমরা জনগণ সরাসরি কি দিচ্ছি তাদেরকে? না, আমরা দিচ্ছি আমাদের জাতীয় সংসদ সদস্যদের। আর জাতীয় সংসদ সদস্যরা নির্বাচিত করছেন কাকে? ওই মহিলা সংসদ সদস্য সংরক্ষিত আসনের যারা আছেন তাদেরকে, তারপরে রাষ্ট্রপতিকে। এইটা হচ্ছে পরোক্ষ নির্বাচন। কিন্তু প্রতিটি অন্যান্য যেসব নির্বাচনে, যে সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, হ্যাঁ, তার মানে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যে সমস্ত নির্বাচন হয়ে থাকে, এগুলো সব প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে। জাতীয় সংসদের নির্বাচনও প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে হয়ে থাকে। তাহলে আমাদের নির্বাচন ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন। এরপরে আমরা দেখছি একক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী এলাকা। জনগণের জনসংখ্যার সমতার নীতি অনুযায়ী সমগ্র বাংলা, অর্থাৎ এই যে আমাদের বাংলাদেশ গোটা যে আমাদের এলাকা জুড়ে রয়েছে, তো এই জনসংখ্যার সমতার নীতি অনুযায়ী সমগ্র বাংলাদেশকে একক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী এলাকায় পরিণত করা হয় এবং প্রতিটি নির্বাচনী এলাকা থেকে একজন সংসদ সদস্য নির্বাচিত হন। তার মানে দেখো, আমাদের জনসংখ্যা যে, সেই জনসংখ্যার সমতার নীতি অনুযায়ী আমাদের যে ভূখণ্ডটা রয়েছে আমাদের রাষ্ট্রে, সেটাকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে তোমরা তো জানো। নির্বাচনী এলাকা আমাদের কতগুলো? 300, তাই না? তাহলে 300 ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে? জনসংখ্যার সমতার নীতি অনুযায়ী সমগ্র বাংলাদেশকে একক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী এলাকায় পরিণত করা হয় এবং প্রতিটি নির্বাচনী এলাকা থেকে একজন সংসদ সদস্য জনগণের ভোটে নির্বাচিত হন। এরপরে আমরা দেখছি নিয়মিত নির্বাচন অনুষ্ঠান। দেখো, আমাদের জাতীয় সংসদ নির্বাচনের একটা নির্দিষ্ট মেয়াদ আছে, তাই না? 5 বছর পর পর আমাদের জাতীয় সংসদে নির্বাচন হয়ে থাকে। তারপরে আমাদের রাষ্ট্রপতি পদের একটি মেয়াদ আছে, সেখানে যে সংসদ সদস্যরা তাদেরকে জাতীয় রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন। তারপরে দেখো, আমাদের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেরও কি মেয়াদ আছে না? সিটি কর্পোরেশনের একটি নির্দিষ্ট মেয়াদ আছে, ইউনিয়ন পরিষদের মেয়াদ আছে। এই যে প্রার্থীদের সদস্যদেরকে আমরা নির্বাচিত করি নির্দিষ্ট মেয়াদে, ওই মেয়াদ শেষ হওয়ার পর আবার নির্বাচন হচ্ছে, আমরা আবার ভোট দিচ্ছি। এই যে নিয়মিত, হ্যাঁ, এই রাষ্ট্রের আইন অনুযায়ী নিয়মিত নির্বাচন অনুষ্ঠান, যে নির্বাচন অনুষ্ঠিত হয়, এটিও কিন্তু আমাদের নির্বাচন ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখছি স্বতন্ত্র, স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন। এই যে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম, নির্বাচনের তারিখ ঘোষণা, নির্বাচনের তফসিল ঘোষণা, প্রার্থীদের সেই যাচাই বাছাই, তারপর নির্বাচনের জন্য যাবতীয় কার্যক্রম, ব্যালট পেপার, এটা সেটা, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ, কে কোথায় কাজ করবেন, কোন এলাকায়, কোন নিকেশ, এই যে যাবতীয় কাজকর্ম প্রথম থেকে শেষ পর্যন্ত, এই কাজটা কে করেন? এটার দায়িত্ব থাকে নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করেন কে? নির্বাচন কমিশন। তো বাংলাদেশের একটি নির্বাচন কমিশন আছে। এই নির্বাচন কমিশন কেমন? স্বতন্ত্র, স্বাধীন, মানে পৃথক, অন্য কারোর সাথে কারোর কাছে এটা দায়িত্ব, শুধুমাত্র নির্বাচন কমিশনের দায়িত্বই হচ্ছে নির্বাচন
সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা, নির্বাচনের সাথে জড়িত কার্যক্রম সমূহ পরিচালনা করা। তাহলে এই যে নির্বাচন কমিশন পৃথক থাকছে, স্বতন্ত্র একটি নির্বাচন কমিশন থাকছে। এই নির্বাচন কমিশন স্বাধীন, অর্থাৎ কারোর দ্বারা প্রভাবিত না। যদি স্বাধীন না থাকতে পারে তাহলে কি সে সঠিকভাবে কাজ করতে পারবে? সেই নির্বাচনটা কি অবাধ এবং নিরপেক্ষ করা সম্ভব হবে? তাহলে তো প্রভাবিত হয়ে যাবে। তাই নির্বাচন কমিশন হচ্ছে স্বতন্ত্র, স্বাধীন এবং নিরপেক্ষ। কোনো প্রার্থীর পক্ষে কিন্তু নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারবে না। সে হচ্ছে একদম নিরপেক্ষ, যে সকল প্রার্থী তার কাছে সমান। তো বাংলাদেশেও একটি স্বাধীন, স্বতন্ত্র, নিরপেক্ষ নির্বাচন কমিশন রয়েছে। তো শিক্ষার্থীরা, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আমরা জানলাম। আমি আবার একটু তোমাদের জানিয়ে দিচ্ছি বিষয়টি, যে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নির্বাচন ব্যবস্থা রয়েছে। এই নির্বাচন ব্যবস্থা কোথায়? গণতন্ত্রকে যদি সমুন্নত রাখতে হয়, গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্র কি? জনগণের শাসন, অর্থাৎ জনগণের ইচ্ছা অনুযায়ী প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থাই হচ্ছে গণতন্ত্র। এই জনগণ ইচ্ছাটা প্রকাশ করবে কিসের মাধ্যমে? তাদের প্রতিনিধি বাছাইয়ের মাধ্যমে। আর এই প্রতিনিধি বাছাই প্রক্রিয়াটাই কি? এই প্রতিনিধি বাছাই প্রক্রিয়াটা, সাংবিধানিক প্রক্রিয়াটাই হচ্ছে নির্বাচন। তাহলে নির্বাচন ছাড়া গণতন্ত্র কি প্রতিষ্ঠিত করা সম্ভব? জনগণের মনের আশা পূরণ করা সম্ভব? সম্ভব না। অতএব গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন ব্যবস্থা রয়েছে। বাংলাদেশও একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তাই বাংলাদেশের অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা রয়েছে। সেই নির্বাচন ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো, সে বৈশিষ্ট্যগুলো আমরা আরেকবার একটু আলোচনা করছি, যে কি গণতান্ত্রিক ভিত্তি, তাই না? বাংলাদেশ যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাও গড়ে উঠেছে গণতান্ত্রিক ভিত্তিতে। গণতন্ত্রের ভাবধারা, গণতন্ত্রের কাঠামোকে সচল রাখার লক্ষ্যে এই নির্বাচন ব্যবস্থা গৃহীত হয়েছে। তারপরে কি? সর্বজনীন ভোটাধিকার, অর্থাৎ জনগণের যাতে অধিকাংশ জনগণ যাতে রাষ্ট্রের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে, সেই জন্য সর্বস্তরে সর্বজনীন ভোটাধিকারের ব্যবস্থা রয়েছে, প্রচলিত রয়েছে। কেননা যে আমাদের নারী পুরুষের যদি ভেদাভেদ থাকতো, যে পুরুষরা ভোট দিতে পারবে, নারীরা পারবে না, তাহলে কি এটা হতো সবার জন্য? না। সেই জন্য নারী পুরুষ, ধর্ম, বর্ণ, গোত্র, ধনী গরিব নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার রয়েছে, অর্থাৎ ভোট দানের অধিকার রয়েছে সর্বস্তরের ক্ষেত্রে। সেই জন্য এটাই হচ্ছে সর্বজনীন ভোটাধিকার। সেটা এখন জাতীয় নির্বাচনই বলো, আর এই স্থানীয় স্বায়ত্তশাসিত সকল ক্ষেত্রেই এই সর্বজনীন ভোটাধিকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। এরপরে আমরা দেখছি ভোটার তালিকা ও সম ভোটাধিকার। প্রতিটি নির্বাচনী এলাকায় একটি অভিন্ন ভোটার তালিকা রয়েছে। এই ভোটার তালিকা ছাড়া অন্য কোনো তালিকা কার্যকর বা গৃহীত হবে না। প্রতিটি নাগরিকের জন্য এক ব্যক্তি এক ভোট ব্যবস্থা প্রচলিত রয়েছে, যাতে নাগরিকরা সবাই ভোট দিতে পারে এবং এক্ষেত্রে সব নাগরিকের ভোট দানের অধিকার সমান। নারীরও যে ভোট দানের অধিকার রয়েছে, পুরুষেরও সে ভোট দানের অধিকার রয়েছে। একজন ধনী ব্যক্তির যে অধিকার রয়েছে, একজন দরিদ্র ব্যক্তিরও, অর্থাৎ সকলের ভোটের অধিকার সমান। এরপর আমরা দেখছি গোপন ভোট পদ্ধতি, অর্থাৎ গোপন পদ্ধতিতে আমরা ভোট প্রদান করে থাকি। এটি আমাদের নির্বাচন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ
বৈশিষ্ট্য। তারপরে সহজ সরল পদ্ধতি। আমাদের জনগণ অশিক্ষিত হলেও, লেখাপড়া না জানলেও তারা খুব সহজেই কিন্তু এই নির্বাচনে তাদের ভোট প্রদান করতে পারেন, যেহেতু আমাদের পদ্ধতিটি খুব সহজ সরল। তারপরে কি, একক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী এলাকা। জনসংখ্যা সমতার নীতি অনুযায়ী সমগ্র বাংলাদেশকে একক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী এলাকায় পরিণত করা হয় এবং প্রতিটি নির্বাচনী এলাকা থেকে একজন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তারপরে কি, নিয়মিত নির্বাচন অনুষ্ঠান। ওই যে নির্দিষ্ট মেয়াদে জাতীয় সংসদ নির্বাচন হয়ে থাকে, রাষ্ট্রপতি নির্বাচন, স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নির্বাচন, সব কিছুর একটা সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে। সেই মেয়াদ পরে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। তাহলে আমাদের এটাও কিন্তু নির্বাচন ব্যবস্থার একটি বৈশিষ্ট্য যে নিয়মিত এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। অর্থাৎ যখন সংবিধান অনুযায়ী, রাষ্ট্রের আইন অনুযায়ী যে নিয়ম রয়েছে, কত বছর পর পর নির্বাচন হবে কোন প্রতিষ্ঠানের, জাতীয় সংসদ নির্বাচন হবে কত বছর পর, তার মেয়াদ কত বছর, স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ যেমন সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, এগুলোর মেয়াদ অনুযায়ী নির্দিষ্ট সময়ে এই নির্বাচন অনুষ্ঠানসমূহ পরিচালিত হয়ে থাকে। তারপর কি, স্বতন্ত্র, স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয় তাহলে তো কখনোই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়। কাজে নির্বাচন কমিশন কি হবে, এটা স্বাধীন থাকবে, স্বতন্ত্র থাকবে, অন্য কোনো বিভাগ দ্বারা এটা প্রভাবিত হবে না। সম্পূর্ণ স্বতন্ত্র, স্বাধীন এবং নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন যদি না থাকে তাহলে দেশের নির্বাচন কখনোই অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন করা সম্ভব নয়। তাই বাংলাদেশে একটি স্বতন্ত্র, স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন রয়েছে। এরপরে আমরা আসছি নির্বাচনে। আরেকটু বলে নিই তোমাদের যে এই যে আমাদের নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে কমিশনের অধীনে আমাদের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালের মার্চ মাসের 7 তারিখ। কারণ যখন দেশ স্বাধীন হলো তখন কি আমাদের কোনো জাতীয় আইনসভা ছিল না। রাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হলো, সেই সংবিধানের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই প্রথম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়, তোমরা মনে রাখবে, 1973 সালের 7 মার্চ। এরপরে পরবর্তী নির্বাচন সমূহ অনুষ্ঠিত হয়। সর্বশেষ নির্বাচন হয়েছে আমাদের 2018 সালে জাতীয় সংসদের নির্বাচন, এটা মানে 11তম নির্বাচন ছিল। তারপরে আমরা এখন আসছি নির্বাচনে নাগরিকের ভূমিকা। নির্বাচনে তো নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, তাই না? কারণ নির্বাচনকে যদি গণতান্ত্রিক রাষ্ট্র কিসের উপর নির্ভরশীল, গণতন্ত্রের সফলতা নির্ভরিত করে নির্বাচন এবং নির্বাচক মণ্ডলীর উপরে। নির্বাচক মণ্ডলী কারা? নির্বাচন তো আমরা জেনেছি, তাই না, যে প্রতিনিধি বাছাই করার যে সাংবিধানিক প্রক্রিয়া নাগরিকদের জন্য রয়েছে সেটাই হচ্ছে নির্বাচন। আর নির্বাচক মণ্ডলী কারা? রাষ্ট্রের আইন অনুযায়ী আমরা যারা ভোটার, তোমরা তো এখনো রাষ্ট্রের আইন অনুযায়ী ভোটার হওনি, 18 বছর হলে তাহলে ভোটাধিকার পাবা, কিন্তু আমরা যারা রাষ্ট্রের আইন অনুযায়ী যে সমস্ত নাগরিকগণ ভোটার রয়েছে সারা বাংলাদেশে, এই সকল ভোটারদেরকে একত্রে বলা হয় নির্বাচক মণ্ডলী। বুঝেছ? সমষ্টিগতভাবে সকল ভোটারকে, এক একজন ভোটার না, এই যে যত ভোটার আছে সব ভোটার, এক একটা ভোটারকে কিন্তু নির্বাচকও বলা হয়, মানে ভোটারও যা, নির্বাচকও তা। তোমরা তো পড়েছো সংবিধান বা শাসনতন্ত্র, হয়তো আমরা ভাষা করতে পারি, মানে শব্দের থাকতে পারে, তারতম্য থাকতে পারে, কিন্তু অর্থ একই, তাই না? সংবিধানও যা, শাসনতন্ত্র তা। জাতীয় সংসদ যেটা, সেটাই তো আইনসভা, তাই না? ঠিক এইরকম ভোটার, যিনি ভোটার তিনিই কিন্তু নির্বাচক। আমরা নির্বাচকও বলতে পারি, আবার ভোটারও বলতে পারি। তো
তা নির্বাচক কারা? রাষ্ট্রের আইন অনুযায়ী যে সমস্ত ব্যক্তি প্রতিনিধি বাছাই করার অধিকার লাভ করেন তাকে বলা হয় নির্বাচক বা ভোটার। তাহলে বুঝেছ কারা ভোটার কারা নির্বাচক? যিনি ভোটার তিনিই নির্বাচক। সে কে? রাষ্ট্রের আইন অনুযায়ী প্রতিনিধি বাছাই করার অধিকার যে সমস্ত নাগরিকগণ লাভ করেন তারাই হচ্ছে ভোটার বা নির্বাচক। এই ভোটার বা নির্বাচকদেরকে সমষ্টিগতভাবে বলা হয় নির্বাচক মণ্ডলী। তাহলে বুঝেছ নির্বাচক মণ্ডলীকে? এই নির্বাচক মণ্ডলী কিন্তু অনেকেই ভুল করো। যখন তোমাদেরকে বলি নির্বাচক মণ্ডলী বলতে কি বুঝো, দেখেছি অনেক তোমরা এটা ভুল করো। এটা কখনোই ভুলবে না, হ্যাঁ, এটা ভালো করে মনে রেখো। তাহলে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সফলতাই তো নির্ভর করে এই নির্বাচন আর নির্বাচক মণ্ডলীর উপর, তাদের ভূমিকার উপর, তাদের গুরুত্বের উপর। তাহলে আমরা এখন দেখব যে নির্বাচনে নাগরিকের ভূমিকা কি। নির্বাচনের নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রথম যে ভূমিকাটা নাগরিকদের প্রাথমিক পর্যায়ে যে ভূমিকা, সেটা কি? প্রতিনিধি নির্বাচন করা, তাই না? এই যে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই হচ্ছে প্রতিনিধি নির্বাচন করা। কারণ নাগরিকরা কি করবে, ভোটাররা কি করে? প্রথমে কি করি আমরা? আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করি না, প্রার্থী বাছাই, সেটা যে ক্ষেত্রে হোক না কারণ, সেই জাতীয় নির্বাচনেই হোক, স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহে হোক, সেখানে আমাদের কি করি? আমাদের প্রথম দায়িত্বটাই হচ্ছে আমরা ভোটার হচ্ছে কেন? আমাদের প্রতিনিধি বাছাই করার জন্য। তাহলে প্রাথমিক যে কাজটা, প্রথমে যে কাজ, সেটাই হচ্ছে নির্বাচকের, ভোটারদের প্রতিনিধি বাছাই করা। বাংলাদেশের মতো যেসব দেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে, বিশ্বের যেসব দেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে, সেখানে জনগণ কি করে? এই প্রতিনিধি বাছাইয়ের মাধ্যমে সংসদীয় সরকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে, তাই না? কারণ প্রতিনিধিদেরকে কারা বাছাই করে? জনগণ। আবার যেসব দেশে, বিশ্বের যেসব জায়গায়, যেসব রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার, যেমন আমেরিকা, হ্যাঁ, এখানেও কিন্তু জনগণ কি করে? এই নির্বাচনের মাধ্যমে তাদের প্রার্থীকে নির্বাচিত করে। অর্থাৎ হয়তো অনেক প্রার্থী থাকে, সেই প্রার্থীর মধ্যে যাকে তারা যোগ্য, তাদের মনের মতো প্রার্থী বলে মনে করেন, দেশের জনগণের কল্যাণের জন্য যাকে উপযুক্ত মনে করেন, তাকেই তারা নির্বাচিত করে থাকেন। অর্থাৎ তারা প্রার্থী প্রতিনিধি বাছাই করে থাকেন। এছাড়া স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এইসবের প্রধান, তারপরে যারা সদস্যরা রয়েছেন, তাদেরকে কারা নির্বাচিত করেন? এই নির্বাচক মণ্ডলী, তাই না? বাছাইয়ের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করে থাকেন। তাহলে আমরা দেখছি যে নাগরিকদের প্রথম কাজটাই হচ্ছে প্রতিনিধি বাছাই করা। কারণ তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন, তাহলে যোগ্য প্রার্থী কি করে নির্বাচিত হবে, তাই না? এরপরে আমরা দেখছি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ। প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ অর্থাৎ যখন একটা নির্বাচনের সময় আসে, আমরা দেখেছি অনেকে প্রার্থী হয়। কিভাবে প্রার্থী হন? যে নির্বাচন কমিশন ঘোষণা করেন যে এই যোগ্যতা থাকতে হবে এই নির্বাচনের জন্য। যেমন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সদস্য হতে গেলে এক ধরনের যোগ্যতা থাকতে হয়, রাষ্ট্রপতি হতে গেলে আর এক ধরনের যোগ্যতা থাকতে হয়, স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের যোগ্যতা আবার আর এক ধরনের। তো এই যে যোগ্যতা ঘোষণা করা হয় যে নির্বাচনের জন্য প্রার্থীদের, সেই সব যোগ্যতা যেসব নাগরিকের আছে তারাই কিন্তু নির্বাচনে প্রার্থী হতে পারবেন। অর্থাৎ প্রার্থী হবার অধিকার সকল নাগরিকেরই রয়েছে। যোগ্যতা সম্পূর্ণ, যোগ্যতা অনুযায়ী সকল নাগরিকেরই প্রার্থী হওয়ার অধিকার রয়েছে। এই যে যোগ্যতা, যেমন দেখো জাতীয় সংসদের সদস্য হতে হলে কি হয়?
25 বছর বয়স হতে হবে কমপক্ষে, বাংলাদেশের নাগরিক হতে হবে, ভোটার তালিকায় নাম থাকতে হবে, আরও অনেক রয়েছে, শর্ত রয়েছে রাষ্ট্রের আইন অনুযায়ী। রাষ্ট্রপতি হতে গেলে বয়স কমপক্ষে 35 হতে হবে। এছাড়া আরও অনেক এইরকম যে যোগ্যতা ঘোষণা করা হয়, শর্ত ঘোষণা করা হয় নির্বাচন কমিশন কর্তৃক, সেগুলো যে নাগরিকের রয়েছে তারা সবাই প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। তাই এটা কি, নাগরিকরা যদি অংশগ্রহণ না করে তাহলে কি নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে? পারবে না। কাজে নির্বাচনে নাগরিকের প্রার্থী হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা ভূমিকা পালন করে থাকেন। এরপরে আসছি আমরা নির্বাচনী প্রচারণা। যে নাগরিক প্রার্থী হলেন, যিনি প্রার্থী হলেন তিনি কি চাবেন? অবশ্যই জয়ী হতে চাবেন। সেই জন্য ভোটারদের কাছে তিনি যাবেন, প্রচারণা চালান, তাই না? তারপরে যদি কোনো দলের প্রার্থী হয়ে থাকেন তাহলে ওই দলের সমর্থক যারা আছেন তারা কি করে? তার পক্ষে প্রচারণা চালায়। আমরা ভোটের সময় কি দেখি? একটা উৎসব মুখর পরিবেশ, সারা দেশব্যাপী মনে হয় একটা উৎসব, আনন্দ, তাই না? এই মিছিল যাচ্ছে, এই আমাদের বাড়িতে আসছে, বিভিন্ন প্রচারণায় লোকজন, তারপরে জনসভা, সব সময় সব কিছু একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। এই যে নির্বাচনী প্রচারণা, এই প্রচারণায় কি নাগরিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আর প্রচারণার ফলে আমরা বুঝতে পারি যে কোন প্রার্থীটা যোগ্য, তাই না? সবাই তো আর লেখাপড়া জানেন না। তাহলে জনসভায় গেলে পারে, মিটিংয়ে গেলে যখন বক্তৃতায় শুনতে পারে কে কি কাজ করবে, কি করবে, কার নির্বাচনী ইশতেহার কি, তারপরে এই যে মিছিল হয় নির্বাচনের সময়, এতে জনগণ বুঝতে পারে কে প্রার্থী হয়েছে, কাকে তিনি পছন্দ করেন, কাকে তিনি নির্বাচিত করবেন। এই সবের মাধ্যমে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করা তাদের সুযোগ আরও বৃদ্ধি পেয়ে থাকে। তাহলে কি জনগণ, নাগরিকের এখানে অনেক ভূমিকা রয়েছে। তারপরে আমরা দেখছি এই যে নির্বাচনী প্রচারণা ছাড়াও কিন্তু আরও অনেক ভূমিকা রাখেন নাগরিকগণ। যেমন নির্বাচনে যারা প্রার্থী হন তাদের শিক্ষাগত যোগ্যতা, তারপরে তাদের সম্পত্তির বিবরণ সহ 8টি শর্ত হলফনামায় অবশ্যই নির্বাচনের আগে প্রকাশ করতে হবে। এর ফলে কি হয়? আমরা সাধারণ যারা নাগরিক, যারা ভোটার রয়েছে, তারা বুঝতে পারি যে ওই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি, তার কীরকম সম্পত্তি রয়েছে, কি অবৈধভাবেই সম্পত্তি অর্জন করেছে না কীভাবে, একটা জনগণ কিন্তু ওই প্রার্থীর সম্পর্কে ধারণা নিতে পারেন, তার যোগ্যতা সম্পর্কে, তার সততা সম্পর্কে, তার কার্যকলাপ সম্পর্কে তারা পূর্বেই বুঝতে পারেন, জানতে পারেন। এর ফলে তারা মনে মনে সিদ্ধান্ত নিতে পারেন যে কার দ্বারা আমাদের দেশে উপকৃত হবে, কাকে নির্বাচনের মাধ্যমে দেশ এবং জনগণের কল্যাণ সাধন করা সম্ভব হবে। তখন তারা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে সক্ষম হয়ে থাকেন। তাহলে নাগরিকের এটিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের মূল ভূমিকাই কিন্তু নাগরিক। নাগরিকরা যদি নির্বাচিত না করেন তাহলে তো নির্বাচিতই হতে পারবেন না প্রতিনিধিরা, সরকারই গঠন করা সম্ভব হবে না জনগণের যদি ভোট পাওয়া না যায়। কাজেই নির্বাচনের মূল শক্তিই হচ্ছে, গণতান্ত্রিক রাষ্ট্রের মূল শক্তিই হচ্ছে জনগণ, আর এই জনগণের মনোভাবটা প্রকাশ করা হয় নির্বাচনের মাধ্যমে। কাজেই নির্বাচনে জনগণের ভূমিকা অত্যন্ত। এরপরে আমরা দেখছি আরেকটি নির্বাচনে নাগরিকের কি গুরুত্ব। নির্বাচনে নাগরিকের তো অপরিসীম গুরুত্ব, কারণ নাগরিক যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন তাহলে কি নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না? সৎ ব্যক্তি কি নির্বাচিত হতে পারবেন না? দেশের জন্য কি আমরা ভালো ব্যক্তিদেরকে নির্বাচিত করতে সক্ষম হব? জনগণের কল্যাণের জন্য একটি ভালো সরকার গঠন করতে সক্ষম হব যদি নাগরিকরা অংশগ্রহণ না করেন? কাজেই নাগরিকের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকজন, ভালো নাগরিক, উপযুক্ত প্রার্থীরা যদি নির্বাচনে প্রার্থী না হন তাহলে কি আমরা ভালো প্রার্থী নির্বাচিত করতে পারব? সব ক্ষেত্রেই কিন্তু নাগরিকের প্রয়োজন রয়েছে। তাই নির্বাচনে নাগরিকের গুরুত্ব অপরিসীম। তো শিক্ষার্থীরা,
আমি আর একবার তোমাদেরকে এই নির্বাচনে নাগরিকের ভূমিকাটা বলে দিচ্ছি যে প্রাথমিক কাজটাই হচ্ছে প্রতিনিধি বাছাই করা, তারপরে নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করা, আবার প্রার্থী হওয়ার পর প্রচারণা চালানো। কেউ ব্যক্তিগতভাবেও প্রচারণা চালাতে পারে, আবার দলীয়ভাবেও, যার ফলে আমরা সাধারণ নাগরিকরা এই প্রার্থী সম্পর্কে বুঝতে পারি, জানতে পারি, লেখাপড়া না জানলেও তার মার্কা, তার সম্পর্কে বুঝে একটি ধারণা নিতে পারি। তারপরে এই যে নির্বাচনের আগে হলফনামায় যে গুলো দাখিল করতে হয়, প্রকাশ করতে হয়, যে তার ব্যক্তি সম্পত্তির বিবরণ, তার শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী, এগুলো হলে ভোটাররা তার সম্পর্কে জানতে পারে, তখন তারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। তারপরে নির্বাচনী প্রচারণা, হ্যাঁ, একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা হয়, আমরা সবাই কি আনন্দের সাথে সব ভোট দেই, তাই না? তো এই যে নির্বাচনে নাগরিকরা যদি অংশগ্রহণ না করে তাহলে কে প্রার্থী হতে পারবে না। নাগরিকরা যদি প্রার্থীদেরকে নির্বাচিত না করেন তাহলে কি সৎ ব্যক্তি নির্বাচিত হতে পারবেন না। অতএব নির্বাচনে নাগরিকের গুরুত্ব অতুলনীয়। তো শিক্ষার্থীরা, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে বুঝতে পারলে যে নির্বাচন হচ্ছে প্রতিনিধি বাছাইয়ের একটি সাংবিধানিক প্রক্রিয়া, আর এই প্রক্রিয়াটা কার্যকরী করে থাকেন কারা? নাগরিকরা, অর্থাৎ নির্বাচন মণ্ডলী। প্রতিটি দেশের মতো বাংলাদেশও গণতান্ত্রিক রাষ্ট্র, তাই আমাদের নির্বাচনের মূল ভিত্তি হচ্ছে গণতান্ত্রিক ভিত্তি, অর্থাৎ দেশের গণতান্ত্রিক কাঠামোকে সচল রাখার জন্য, গণতান্ত্রিক এই ভাবধারাকে বজায় রাখার জন্য এই নির্বাচন ব্যবস্থা গড়ে উঠেছে গণতান্ত্রিক ভিত্তিতে। আমাদের যে নির্বাচন ব্যবস্থাটা গড়ে উঠেছে সেটা গণতান্ত্রিক ভিত্তিতে। তারপরে আমাদের নির্বাচন হচ্ছে সর্বস্তরে সর্বজনীন ভোটাধিকার, তারপরে একক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী এলাকা, নিয়মিত নির্বাচন অনুষ্ঠান, স্বতন্ত্র স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন, তারপরে গোপন ভোট পদ্ধতি, সরল ভোট পদ্ধতি, প্রত্যক্ষ নির্বাচন, তারপরে ভোটার তালিকা ও সমভোটাধিকার, এগুলো হচ্ছে আমাদের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য। এছাড়া নাগরিকদের আমরা কিভাবে ভূমিকা রাখছি প্রতিনিধি বাছাইয়ের মাধ্যমে, নির্বাচনী প্রচারণার মাধ্যমে, প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে, তাই না? আমরা নাগরিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। বইটা একটু ভালো করে পড়ো, তাহলে আরও বুঝতে পারবে, আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমরা আল্লাহ তাআলার কাছে আবার প্রার্থনা করছি যাতে এই করোনা থেকে আল্লাহ আমাদের সবাইকে মুক্তি দেন। শিক্ষার্থীরা, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।